নতুন গল্প অল্প স্বল্প, অনলি অন রূপকথা। বাংলা সাহিত্য জগৎকে সাজাতে ও জীবন্ত করে তুলতে কিছু ভৌতিক, কাল্পনিক গল্প, কবিতা ও রহস্যের জাল দিয়ে সাজানো আমার এক বিশেষ নিবেদন রূপকথা। যাদের মধ্যে বড় বেশি সাহস, তারা আত্মবিশ্বাসের সঙ্গে এক লহমায় বলে দেয়, ভূত বলে আসলে কিছু নেই। যদি কখনো শোনা যায় গায়ের লোম খাড়া করা কোনো শব্দ, বা চোখের সামনে অন্ধকার ফুঁড়ে উঠে আসে কোনো অশরীরী ছায়ামূর্তি, তখন সমস্ত সাহস মৃত্যুর দুর্বার আকর্ষণে কোথায় যে হারিয়ে যায় তা মৃতদেহের স্থির চোখ কখনো বর্ণনা করতে পারে না। আমি আবির। অ্যাডভেঞ্চারের নেশায় ভয়কে জয় করতে, কোনো হানাবাড়ির খোঁজ পেলেই ভূত দেখার তীব্র আকাঙ্ক্ষায় আমি ও আমার 4 বন্ধু শুভ, রূপম, চিত্রা আর অঙ্কিতা একসঙ্গে রাত বিরেতে বেরিয়ে পড়ি। বর্তমানে ইউটিউবে আমাদের একটা ছোট্ট চ্যানেলও আছে। দিন দিন তার পরিধি বেড়েই চলেছে। তার সঙ্গে বেড়ে চলেছে প্যারানর্মাল অ্যাক্টিভিটিসের উপর ইনভেস্টিগেশন। কিন্তু হঠাৎ করে এই চ্যানেল কেন বন্ধ করতে হলো? আজ আমি বলবো সেই ঘটনার কথা, যা শুনলে আপনাদের শরীরে এক আলাদা শিহরণ খেলে যাবে। নমস্কার, আমি অঙ্কুশ মৈত্র। আজ আপনার জন্য অঙ্কুশ মৈত্রের লেখা গল্প মৃতের চোখ। প্রধান চরিত্রে আবির, শুভ, রূপম, চিত্রা, অঙ্কিতা, মিস্টার জ্যারিস উইলিয়াম, মিসেস ব্যারি ও বাড়ির চাকর লুফু। শুভর চরিত্রে অরুণব পাল, অঙ্কিতার চরিত্রে শুভশ্রী ঘোষ, রূপম, লুফু ও ড্রাইভারের চরিত্রে সার্থক সরকার, চিত্রার চরিত্রে সঞ্চিতা মেঘদার, গল্প পাঠ ও অন্যান্য চরিত্রে আমি মানে অঙ্কুশ। আজকের গল্প শোনার আগে ছোট ছোট শ্রোতা বন্ধুদের বলবো, তোমরা কেউ একলা একলা এই গল্পটা শুনো না, কারণ গল্পে এমন সব বর্ণনা আছে যা শুনে তোমরা ভয় পেতে পারো। তাই বড় কাউকে সঙ্গে করে তবে গল্প শোনো। তাহলে আর দেরি না করে শুরু করছি আজকের গল্প মৃতের চোখ। রাত তখন 12টা। বিছানায় শুয়ে মনে হলো আজ আর ঘুম আসবে না। খালি খালি শুয়ে থেকে কি লাভ? তাই বিছানা ছেড়ে উঠে ঘরের বাতিটা জ্বেলে দিলাম। কিছু একটা করা যাক, কিন্তু কি করব? অবশেষে ভেবেচিন্তে ঘরের কোণে কাঠের টেবিলের উপর রাখা ল্যাপটপটা খুলে বসলাম আর মন দিয়ে ইমেলগুলো একে একে দেখতে লাগলাম। কিছুক্ষণ পর সশব্দে আমার ফোনটা বেজে উঠল। বিছানার একপাশে পড়ে থাকা ফোনটা হাতে তুলে নিয়ে রিসিভ করতেই ওপাশ থেকে কেউ বলে উঠল, আমি কি আবির বাবুর সাথে কথা বলছি? হ্যাঁ, আপনি কে বলছেন? আপনি আমাকে চিনবেন না। আমি আপনাদের ইউটিউব চ্যানেলের গুণমুগ্ধ শ্রোতা। নাম জ্যারিস উইলিয়াম। আপনারা যেভাবে প্যারানর্মাল অ্যাক্টিভিটিসের উপর ইনভেস্টিগেশন করেন, সেটা দেখেই আমার মনে হলো একটা ছোট্ট অনুরোধ আপনাদের করি। হ্যাঁ, বলুন, কি অনুরোধ? কিছুক্ষণ চুপচাপ। তারপর শোনা গেল, গত 1 বছর হলো
রাতও বাস করতে পারিনি। কেন? কারণ বাড়িটা হন্টেড। সারা শরীরে এক আলাদা শিহরণ খেলে গেল। প্রশ্ন করলাম, তাহলে আপনি এখন কোথায় থাকেন? এই গ্রামের কাছেই একটা বাড়ি ভাড়া নিয়ে আছি। তা আপনি আমার কাছে কি সাহায্য চান? আবার কিছুক্ষণ চুপচাপ। আমি চাই আপনাদের টিম ক্রুসিভিলা ইনভেস্টিগেশন করুক। আর সত্যি কি কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটিস ওখানে হয়, নাকি সবই আমার মনের ভুল, এই ব্যাপারটা তদন্ত হোক। আপনাদের যা পারিশ্রমিক হবে তা আমি দিতে রাজি। বাকিটা এখন আপনাদের হাতে। বেশ, তাহলে বাড়ির ঠিকানাটা আমাদের অফিসিয়াল ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দিন। আমার অনুরোধ রাখবার জন্য আপনাদের পুরো টিমকে ধন্যবাদ জানাই। বাড়ির ঠিকানা আমি এক্ষুনি ইমেল করে দিচ্ছি, আর তার সাথে নগদ 20,000 টাকা অ্যাডভান্স পাঠিয়ে রাখছি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া নির্দিষ্ট ব্যাংকের ঠিকানায়। আমি কিছু বলতে যাব, তখনই ফোনটা কেটে গেল। বারবার কল ব্যাক করা সত্ত্বেও যখন ভদ্রলোকটি ফোন ধরলেন না, তখন বাধ্য হয়ে বিছানায় শুয়ে পড়লাম। ঘরটা এখন অন্ধকার। একটা নীল রঙের নাইট ল্যাম্প ক্ষীণ আলো ছড়িয়ে দিচ্ছে অন্ধকার ভেদ করে টেবিলের কাছটায়। আশপাশে নিস্তব্ধ। দেওয়াল ঘড়ির কাঁটা তখন রাত 3টের ঘর পেরোচ্ছে। হঠাৎ মোবাইলের আলোটা জ্বলে উঠল। আমার সেদিকে চোখ পড়তেই দেখলাম মোবাইল স্ক্রিনের ওয়ালপেপারগুলো হঠাৎ করে পরিবর্তন হতে শুরু করেছে। এমনিতে আমার নিজের ছবিটাই মোবাইলের ওয়ালপেপারে সেট করা থাকে, কিন্তু এই মুহূর্তে আমার ছবির জায়গায় অন্য কোনো অচেনা ব্যক্তির ছবি একে একে ভেসে উঠছে। আমি তাড়াতাড়ি ফোনটা হাতে তুলে নিয়ে ছবিগুলো সরিয়ে সরিয়ে দেখতে লাগলাম। পাহাড়ের কোলে একটা বাড়ি, কুয়াশায় ঢাকা পাহাড়ি রাস্তা, মরচে ধরা লোহার বড় গেট, তাতে ঝুলে আছে উল্টানো নেমপ্লেট। তারই মধ্যে একটা ছবি আমার বড় ভালো লাগলো। সবুজ ঘাসের বাগান জুড়ে ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে আছে শ্বেত পাথরের তৈরি বিকটদর্শী সব মূর্তি। প্রতিটা মূর্তির চোখ বোঝা। আমি শিল্পীর কাজের নিপুণতা বিচার করতে যেই মূর্তির ছবিটা জুম করেছি, অমনি মোবাইল স্ক্রিনে পাথরের সেই মূর্তির চোখ দুটো খুলে গেল। মাথাটা হালকা ঝুঁকিয়ে আমার দিকে অপলক দৃষ্টিতে চাইতেই আমার হাত থেকে মোবাইলটা মাটিতে পড়ে গেল, আর আমার চোখ পড়ল আলো অন্ধকার ঘরের চারদিকে। আমি ভয়ার্ত কণ্ঠে চিৎকার করে উঠলাম, আহ! এখন আমি যা দেখছি তা কোনোদিন ভোলবার নয়। আমার সামনে দাঁড়িয়ে আছে সেই পাথরের মূর্তি, আর ঘরের আসবাবপত্র, ল্যাপটপ, মোবাইল, ক্যামেরা সমস্ত কিছু শূন্যে ভাসছে। এ কিভাবে সম্ভব? হঠাৎ করে সবকিছু মাটিতে পড়ে গেল। ঘরের চারধার এখন আবার আগের মতন শান্ত। ঘড়ির কাঁটার একভাবে বেজে চলা টিকটিক শব্দে কখন যে চোখ লেগে গেছিল তা জানি না। ঘুম ভাঙতেই দেখলাম সকাল 10টা বেজে গেছে। তাড়াতাড়ি বিছানায় উঠে বসে মোবাইলটা হাতে তুলে নিয়ে দেখলাম, কোথায় সেই মূর্তি, কোথায় সেই পাহাড়ের ছবি? কোথাও কিচ্ছু নেই। বরং নিজের তোলা ছবিটাই মোবাইলের স্ক্রিন দখল করে আছে। ভোরের আলোয় গতকালকের ঘটনাটা
আমার কাছে স্বপ্নের মতন মনে হলো। কিন্তু ক্রুসিভিলার কথাটা মনে পড়তেই ল্যাপটপটা খুলে বসলাম। দেখলাম মিস্টার জ্যারিস উইলিয়াম আমাদের চটকপুরের ইকো ভিলেজে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে ইমেল করেছেন, আর বাড়ির ঠিকানা ও নগদ 20,000 টাকা অ্যাডভান্স পাঠানোর কথাটাও ইমেলে উল্লেখ করেছেন। ঠিক করলাম এক্ষুনি আমাদের নতুন অভিযানের খবরটা টিমের সকলকে জানিয়ে দেওয়া উচিত। তাই মোবাইলটা নিতে যাব, দেখি ব্যাটারি লো। মোবাইলটা চার্জে বসিয়ে মুখ হাত ধুয়ে গরম 1 কাপ চা নিজের জন্য বানিয়ে নিলাম। গ্রামের স্কুল ছাড়ার পর মামার হাত ধরে কলকাতায় পাড়ি দেওয়া। এটা মামারই ফ্ল্যাট। মামা কাজের সূত্রে বাইরে বাইরেই ঘুরে বেড়ান, এখনো তিনি বিয়ে করেননি। তাই আমি একাই পুরো ফ্ল্যাটটা দখল করে বসেছি। তোমরা এটাকেই আমার অফিস বলতে পারো। এখান থেকেই আমরা একসাথে ভূত দেখার তীব্র আকাঙ্ক্ষায় আর অ্যাডভেঞ্চারের নেশায় পাড়ি দিই সেই সব জায়গায় যেখানে প্যারানর্মাল অ্যাক্টিভিটিসের খবর পাই। হঠাৎ দরজার পাশের কলিং বেলটা বেজে উঠল। দরজা খুলতেই দেখলাম আমাদের ইনভেস্টিগেশন টিমের সকলে এসে হাজির। ঘরে পা রাখতেই অঙ্কিতা বলল, উফ কি ঠান্ডা, এখানে আসলে মনটা ভালো হয়ে যায়। এত বড় ফ্ল্যাট। রূপম বলল, কেন রে, আমার ফ্ল্যাটে ঝড়ো হাওয়া বয় নাকি? তোর ফ্ল্যাটে সুস্থ মানুষ গেলে অসুস্থ হয়ে যাবে। একে তো ছোট ফ্ল্যাট, তার উপর পাশে পচা মাছের বাজার, গন্ধে গা গুলিয়ে বমি হয়ে যাওয়ার জোগাড়। কথার মোড় অন্যদিকে যাচ্ছে দেখে আমি বললাম, বন্ধুগণ মন দিয়ে শোনো, আমাদের পরবর্তী গন্তব্যস্থল হল দার্জিলিংয়ের কাছে চটকপুর ইকো ভিলেজ। আমার কথায় কারোর চোখে মুখে কোনো জিজ্ঞাসার ছাপ না দেখতে পেয়ে অবাক হলাম। মনে হলো সবাই যেন এই খবরটা আগের থেকেই জানে। শুভ বলল, ভাই গতকাল রাতেই তো মেসেজ করে জানালি যে আজ আমরা ক্রুসিভিলার উদ্দেশ্যে রওনা হব। ক্লায়েন্ট 20,000 টাকা অ্যাডভান্সও পাঠিয়ে দিয়েছে, এমনকি এটাও লিখেছিস আমি যেন সকাল সকাল সবার জন্য ট্রেনের টিকিট কেটে নিই। এই দেখ ট্রেনের টিকিট। আমাদের আগামী কি প্ল্যান হবে সেটা জানতেই তো তোর এখানে এলাম। আমি চমকে উঠলাম এটা ভেবে আমার অজান্তে কে শুভকে মেসেজ করলো। আর টিকিট কাটার ব্যাপারে আমি তো কিছুই জানি না। মেরুদণ্ড বেয়ে একটা হিমশীতল স্রোত নেমে গেল। চিত্রা হেসে বলল, শুভ, গতকাল রাতে আবির মনে হয় একটু বেশি নেশা করে ফেলেছে, তাই ওর হয়তো কিছুই মনে পড়ছে না। আমার সাথে যে অদ্ভুত ঘটনা ঘটে চলেছে সেই কথা যদি এদের বলি তাহলে সবাই আমাকে পাগল ভেবে নিজেদের মধ্যে হাসাহাসি করবে। তাই হেসে বললাম, হ্যাঁ এবার মনে পড়েছে। তা একবার সেই মেসেজগুলো আমাকে দেখাতো। শুভ নিজের মোবাইলটা আমার দিকে এগিয়ে দিল। আমি মনকে শক্ত করে মোবাইলটা হাতে নিতেই দেখলাম রাত 3টের সময় মেসেজগুলো করা হয়েছে। তখনই রূপম বলল, আবিরদা, তোমার নতুন কেনা জুতো আমাকে দেবে বলেছিলে, ওটা পরে পাহাড়ি পথ হাঁটতে বেশ লাগবে। আমি বললাম, আমরা কেউ চটকপুরে যাচ্ছি না, ব্যাস। শুভ বলল, আমাদের এই অভিযানের কথা ইউটিউবের কমিউনিটিতে বলা হয়ে গেছে ভাই, আর ক্লায়েন্টও আমাদের অ্যাডভান্সও পাঠিয়ে দিয়েছে। এখন আর পিছনে ফিরে তাকানো যাবে না। তুই যদি যেতে না চাস তাহলে আমরাই যাব। রাত 10:05 শিয়ালদা থেকে দার্জিলিং মেলে আমরা চেপে বসলাম। দুরন্ত গতিতে অন্ধকারের বুক চিরে এগিয়ে চলল ট্রেন। 2-1টা স্টেশন পার হতেই শুভ ঘুমানোর জন্য আপার বার্থের একটা সিট দখল করে নিল। ওকে অনুসরণ করে বাকিরাও ঘুমে কাদা হয়ে গেল। এখন
রাত 2টো। আমি জানালার ধারে লোয়ার বার্থে শুয়ে। কামরার 2-1টা লাইট ছাড়া বাকি সবই প্রায় অফ। একভাবে ট্রেনের হালকা দোলার সাথে তাল রেখে খোলা জানালা দিয়ে ঠান্ডা বাতাসের ঢেউ আছড়ে পড়ছে আমার উপর। এইভাবে বেশ কিছুক্ষণ কাটার পর হঠাৎ আমার মনে হলো আমার চারিপাশটা যেন বড় শান্ত হয়ে গেছে। আমি ধড়ফড়িয়ে উঠে বসলাম। ট্রেন তো চলছে, কিন্তু ট্রেনের শব্দ কেন পাচ্ছি না? মনে হলো কানে বুঝি তালা লেগে গেছে। অনেক সময় পাহাড়ে উঠতে গিয়ে মানুষের এমনটা হয়ে থাকে। ঘাড় ঘুরিয়ে মাথা ঝাঁকিয়ে যখন এই সমস্যার সমাধান হলো না, তখন ট্রেনের বাথরুমের দিকে এগোতে লাগলাম। কামরার যাত্রীরা অঘরে ঘুমাচ্ছে। চোখ পড়ল একটা বাচ্চা ছেলে মোবাইল হাতে গেম খেলছে। আমার চোখাচোখি হতেই ছেলেটা একবার হেসে নিয়ে আবার গেম খেলায় মেতে উঠল। আমি তখনও কিচ্ছু শুনতে পাচ্ছি না। এইভাবে পায়ে পায়ে যখন বাথরুমের একেবারে সামনে চলে এসেছি, তখন প্রথম শুনতে পেলাম ফোঁটা ফোঁটা করে মেঝেতে জল পড়বার শব্দ। এই শব্দ কিছুক্ষণ শুনলে মানুষের নার্ভের উপর দারুণ চাপ সৃষ্টি করে। আমি এক ধাক্কায় বাথরুমের দরজাটা খুলে ফেললাম। ভিতরে কেউ নেই, তবুও সেই ফোঁটা ফোঁটা শব্দ হয়েই চলেছে। বাথরুমের চারিপাশে চোখ রাখতেই দেখলাম বেসিনের নিচের পাইপটা মেঝেতে খসে পড়েছে, আর সেখান থেকে ফোঁটা ফোঁটা করে পড়ছে লাল রক্ত। এই একঘেয়ে শব্দ আমার মনের মধ্যে এক অদ্ভুত নেশার আবেশ সৃষ্টি করছে। আমি রক্তের উৎস খুঁজে পেতে তাড়াতাড়ি বেসিনের উপর উকি দিলাম, আর তখনই আমার সর্বাঙ্গে শিহরণ খেলে গেল। বাথরুমের বেসিনে পড়ে আছে মানুষের খুবলে নেওয়া একটা চোখ। আমি 2 পা পিছিয়ে আসতেই কাঁধে একটা স্পর্শ। ঘাড় ঘোরাতেই দেখি শুভ। আরে তুই এখানে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে কি করছিস? আমি জড়ানো গলায় বললাম, শুভ পেছনে। শুভ আমার কাঁধের উপর ভর করে ঝুঁকে একবার বেসিনের দিকে তাকিয়ে নিয়ে বলল, কি বেসিনে কি? চোখ, মানুষের খুবলে নেওয়া চোখ, আর রক্ত। আমার তখনও শরীর কাঁপছে, দাঁড়িয়ে থাকার শক্তি হারিয়েছি। শুভ হেসে বলল, ভাই তোর কি হয়েছে বলতো? মানুষের চোখ, রক্ত, কি যা তা বলছিস? উফ, আর নেওয়া যাচ্ছে না। ওটা তো সাবান, আর নল দিয়ে জল ফোঁটা ফোঁটা হয়ে পড়ছে। আমিও দেখলাম ওটা সাবান। বুঝলাম এটা কোনো ট্রেনের যাত্রীর কাজ সাবানটা ব্যবহার করে এখানে ফেলে রেখে গেছে। এতক্ষণে আমি আর একটা জিনিস অনুভব করলাম। আমার চারপাশের শব্দ কখন যেন আগের মতো স্বাভাবিক হয়ে গেছে। এখন আমি স্পষ্ট শুনতে পাচ্ছি ট্রেনের শব্দ। নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে ট্রেনটা পৌঁছালো সকাল 9টার সময়। এখান থেকে চটকপুর ইকো ভিলেজ 50 কিলোমিটারের চেয়েও বেশি দূর। মিস্টার জ্যারিস উইলিয়াম ইমেল করে জানিয়েছিলেন বাস বা প্রাইভেট কার ভাড়া পাওয়া যাবে। তাই একটা গাড়ি ভাড়া করে আমরা তাতে চেপে বসলাম। গাড়িটা চলতে শুরু করার পর ড্রাইভার জিজ্ঞাসা করলো, साहब जी আপনারা চটকপুরের कौन से होटल में उठবেন? রিসান কটেজ? চিত্রা বলল, না না, আমাদের জন্য একটা বাড়ি ঠিক করা আছে, ক্রুসিভিলা।
ড্রাইভার চমকে উঠে রাস্তার একধারে গাড়িটা থামিয়ে দিয়ে বাইরে বেরিয়ে এসে বলল, সাবজি, আপনারা অন্য কোনো গাড়ি দেখে এলেন। জান থাকতে আমি ওখানে যাব না। অঙ্কিতা ফিসফিস করে আমাকে বলল, আবিদা, ওনাকে আরো কিছু টাকা বেশি অফার করো, তাহলেই উনি নিয়ে যাবে। আমি কিছু বলতে যাব, তক্ষুনি শুভ হেসে বলল, আসলে আমরা নিজেদের মধ্যে মজা করতে গিয়ে কথায় কথায় বলে ফেলেছি। আমরা রিশান কটেজেই উঠব, আপনি চলুন। ব্যাপারটা সামলে যেতেই গাড়ি আবার চলতে শুরু করলো। চিত্রা ড্রাইভারকে বলল, আচ্ছা, আপনি ওই বাড়িটার কথা শুনে গাড়ি থামিয়ে দিলেন কেন? ব্যাপারটা ঠিক বুঝলাম না। আমরা এখানে নতুন, তাই জিজ্ঞাসা করছিলাম। ওই বাড়িটা সম্পর্কে আপনি যদি কিছু জানেন তাহলে আমাদের বলতে পারেন। ড্রাইভার এতক্ষণে স্বাভাবিক হয়ে বলল, ক্রিস ভিলায় অশরীরী আনাগোনা আছে। এর আগে আমার মতো অনেক জন ওখানে গেছে। আমার চেনা দোস্ত লোক তাদের ওখানে ছেড়ে এসেছে। ওরা বলেছে একবার যে ওখানে যায় সে আর ফিরে আসে না। রূপম বলল, কেউ না ফিরলেও আমরা ফিরবই। চিত্রা ধমক দিয়ে বলল, আহ, কি হচ্ছে রূপম? সবসময় আর কি ভালো লাগে না, একটু চুপ করে বসতো। শহর ছাড়তেই পাতলা জঙ্গল শুরু হলো। তার মধ্যে দিয়ে রাস্তা এঁকে বেঁকে চলেছে। একসময় সমতল রাস্তা ছেড়ে শুরু হলো পাহাড়ি রাস্তা। আমাদের গাড়ি পরপর অনেকগুলো পাহাড়কে ডিঙিয়ে গভীর খাদকে একপাশে রেখে পাহাড়ের গায়ে ঝুলে থাকা একটা ছোট্ট গ্রামে এসে পৌঁছালো। চারিধারে কুয়াশা, ঠান্ডা স্যাঁতস্যাঁতে আবহাওয়া। ড্রাইভার বলল, সাবজি, গাড়িতে পেট্রোল ডালতে হবে, একটু সময় লাগবে। আপনাদের যদি চা নাস্তা পানি করার থাকে তাহলে এখান থেকেই করে নিতে পারেন। বেশ কিছুক্ষণ পর চা খাওয়ার পর্ব শেষ করে আমরা আবার গাড়িতে চেপে বসলাম। রূপম বলল, আচ্ছা, এখানকার মানুষ দিনের পর দিন সূর্যের মুখ না দেখে থাকে কি করে? ড্রাইভার এই প্রথম হেসে বলল, বাবু, আপনারা সমতলে যেমন আনন্দে থাকেন, এর চেয়ে এখানকার মানুষ বহুত জ্যাদা আনন্দে থাকে। এখানে প্রকৃতি মাইকার রূপ খুব কাছ থেকে দেখা যায় কি না? চিত্রা ভাবুক হয়ে প্রশ্ন করল, কিরকম শুনি? ওই 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 দেখিয়ে। এই বলে গাড়ির জানালার একপাশের খাদের দিকে দৃষ্টি রেখে ড্রাইভার বলল, চারিধারে ঢেকে আছে ঘন কুয়াশা, তার ভিতর দিয়ে চুয়ে আসা আলো এমনভাবে প্রকৃতিতে মিশেছে যেন কারোর ছায়া খুঁজে পাওয়া যায় না। কোন মানুষ, কোন পশু, কোন পাখি সব যেন মিলে মিশে এক হয়ে গেছে। আর রাস্তার ধারে শেওলার গন্ধ। কথা শেষ হলো না, হঠাৎ গাড়িটা মাঝপথে ঝাঁকুনি দিয়ে থেমে গেল। আমরা সামনে কিছুটা এগিয়ে পিছনের সিটে আছড়ে পড়লাম। শুভ চটে গিয়ে বলল, মশাই, আপনি দেখে গাড়ি চালান, অত কথা বলার দরকার নেই। ড্রাইভার হেসে বলল, সাবজি, আপনারা আমাকে মিশা কথা বলছেন, তাই গাড়ি থেমে গেছে। এই কথায় আমার বেশ বিরক্ত লাগলো। বললাম, আমাদের কোন কথাটা মিথ্যা বলে মনে হলো? সাবজি, আপনারা রিসেন্ট কটেজ মে নেই, ক্রিস ভিলায় যাচ্ছেন। আমি চমকে উঠলাম। চিত্রা কাঁপা কাঁপা গলায় বলল, আপনি এত জোর দিয়ে কি করে বলছেন? ড্রাইভার হাতের ইশারা করে বলল গাড়ি থেকে নেমে দাঁড়াতে। আমরা সবাই গাড়ি থেকে নেমে দাঁড়ালাম। দেখলাম রাস্তার একপাশে প্রাচীন পরিত্যক্ত লোহার গেট, তার গায়ে জড়িয়ে আছে পাহাড়ি আগাছা। গেটের ভিতর
সার দিয়ে শোয়ানো রয়েছে কবর। গেটের পাশে ঝোপ থেকে একটা কুকুর ডেকে উঠল। আমাদের পাশ দিয়ে হুশ করে একটা গাড়ি ছুটে চলে গেল। আমরা চুপচাপ দাঁড়িয়ে। ড্রাইভার একবার আমাদের দিকে তাকিয়ে নিয়ে আবার বলল, যেসব ট্যুরিস্ট ক্রিজ ভিলায় যাওয়ার ইচ্ছা প্রকাশ করে তাদের গাড়ি এখানে একবার দাঁড়াবেই। আপ লোগো মে ভি কেউ নিশ্চয়ই এখানে আসার সময় এই কথা চিন্তা করছিলেন, তাই গাড়ি থেমে গেছে। আমি বললাম, বেশ হয়েছে। আপনি কি আমাদের পৌঁছে দেবেন নাকি অন্য কোনো গাড়ি দেখব? আবির, ছাড় না, আপনি আমাদের পৌঁছে দিন প্লিজ। বাকি রাস্তাটা কেউ আর কোনো কথা বলল না। দেখে মনে হলো সবাই কি যেন একটা প্রশ্নের পিছনে ছুটে বেড়াচ্ছে। এক সময় ড্রাইভার বলে উঠল, সাবজি, ক্রিজ ভিলা এসে গেছে। শুভ চমকে উঠে বলল, ক্রুসি ভিলা? এই যে বললেন এখানে আপনি আসবেন না, তাহলে এখন এত সাহস কোথা থেকে পেলেন? ড্রাইভার কোনো কথা না বলে আমাদের লাগেজগুলো গাড়ির ডিকি থেকে নামিয়ে দিয়ে টাকা বুঝে নিয়ে তাড়াহুড়ো করে চলে গেল। অঙ্কিতা বলল, লোকটা বেশ চালাক। ভেবেছিল আমাদের ভয় দেখিয়ে ওই রিসন কটেজে পৌঁছে দেবে, আর হাতে হাতে হোটেল মালিকের থেকে মোটা অঙ্কের টাকা চাইবে। রূপম অঙ্কিতার কাঁধে হাত রেখে বলল, ঠিক বলেছে শঙ্কুর। ওরা যখন নিজেদের মধ্যে কথা বলতে ব্যস্ত, তখন আমি দেখলাম ক্রুসি ভিলা বাড়ি নয়, একটা বড় রাজপ্রাসাদ। প্রাসাদের সামনে ছড়িয়ে ছিটিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পাথরের নানান মূর্তি। বাড়ির ফটকের সামনে মরচে ধরা বড় একটা লোহার গেট, তাতে উল্টো করে ঝুলে আছে একটা কাঠের বোর্ড। বোর্ডে বড় বড় করে লেখা ক্রুসি ভিলা। বহু দূর থেকে এই নামটা প্রতীকের নজর এড়াবে না। গেটের সামনে অনেকটা জায়গা জুড়ে আগাছা জন্মেছে। আমি অবাক হয়ে গেলাম। এই ছবি সেদিন আমি নিজের মোবাইলে দেখেছিলাম। তখনই আমাকে চমকে দিয়ে শুভ হেঁকে বলল, আবির, গেটে তালা দেওয়া। আমি যখন ভাবছি এবার কি করব, তখন কেউ বলে উঠল, গেটের কাছ থেকে সরে আসুন। এখন আমরা সবাই একসাথে ক্রুসি ভিলার সামনে দাঁড়িয়ে। সবার দৃষ্টি খুঁজে চলেছে সেই ব্যক্তিকে যে কথাটা বলেছে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার ডান দিকে বর্ষার ফলার মতন সারসার দিয়ে পাইন গাছের জঙ্গল শুরু হয়েছে। সামনের দিকে কিছুটা এগোলে গভীর খাদ, সেখান থেকে কুয়াশার কুণ্ডলি উঠে আমাদের চারিপাশটাকে ঝাপসা করে দিচ্ছে। বাম দিকে চলে গেছে রাস্তা। শুভ হাঁক ছাড়ল, কেউ আছেন? সামনে আসুন, আমরা আপনাকে দেখতে পাচ্ছি না। তখনই কুয়াশার চাদর সরিয়ে একজন মাঝবয়সী ভদ্রলোককে হেঁটে আসতে দেখা গেল, হাতে একটা লম্বা লাঠি। আমাদের কাছে আসতেই তিনি বললেন, কে আপনারা? এই বাড়িতে কাকে খুঁজছেন? চিত্রা বলল, আমরা কলকাতা থেকে আসছি। মিস্টার জ্যারিস উইলিয়াম এখানে থাকেন না? লোকটি আমাদের ভালো করে দেখে নিয়ে বলল, জ্যারিস উইলিয়াম আমার মনিব। আমি এই বাড়ি দেখাশোনা করি। উনি এখানে থাকেন না। আপনারা বরং আমার সাথে আসুন। আমরা লোকটাকে অনুসরণ করে পিছু পিছু হাঁটতে লাগলাম। কিছু দূর হাঁটতেই ঝিরঝির করে বৃষ্টি শুরু হলো। লোকটি আমাদের দিকে ঘুরে তাকিয়ে বলল, এখানে দাঁড়ানো যাবে না।
পাশের জঙ্গলে চিতাবাঘের আনাগোনা আছে। অগত্যা বৃষ্টিতে ভিজে পিচ্ছিল পাহাড়ি পথ পেরিয়ে পৌঁছালাম একটা কাঠের বাড়ির সামনে। নুড়ি বিছানো পথ ধরে এগোতেই কানে এলো খুটখুট করে পাথর কাটার শব্দ। আমরা বারান্দায় উঠে দাঁড়াতেই খুটখুট শব্দটা থেমে গেল, আর ভারী গলায় কেউ বলে উঠল, হু ইজ দেয়ার? কর্তা, আমি লুফু। আপনার সাথে দেখা করতে কলকাতা থেকে কিছু জন এসেছেন। বেশ, ওনাদের বৈঠকখানায় বসতে বলো, আমি আসছি। আমরা বৈঠকখানায় বসতেই অল্পক্ষণের মধ্যে পাশের ঘর থেকে একজন বয়স্ক ভদ্রলোক ভিতরে এলেন। চেহারা লম্বা, পেশিবহুল, ফর্সা, মাথার চুল কাঁধ পর্যন্ত নেমেছে, পরনে কালো রঙের কোট প্যান্ট। আমাদের দেখেই তিনি নমস্কার করে বললেন, ও, আপনারা এসে পড়েছেন। আমি জ্যারিস উইলিয়াম। আপনি আবির সান্যাল, তাই তো? হ্যাঁ। আপনাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখে মনে হলো আপনারা নিশ্চয়ই আমার ক্রুসিভিলার একটা সমাধান করতে পারবেন, তাই আপনাদের এখানে ডেকে পাঠানো। বসুন। লুফু, এনাদের জন্য গরম কফির ব্যবস্থা করো। ইস, আপনারা তো জলে ভিজে গেছেন। শুভ বলল, আপনি ব্যস্ত হবেন না, বাড়ির কাছে আসতেই বৃষ্টিটা নামলো, তাই রক্ষে, না হলে পুরোটাই ভিজতে হতো। মিস্টার জ্যারিস একটা চুরুট ধরিয়ে বললেন, আমি আপনাদের সকলের পরিচয় জানি। এই বলে একে একে শুভ, রূপম, চিত্রা, অঙ্কিতা, এমনকি আমার ব্যাপারেও অনেক কিছু বলে দিলেন তিনি। বুঝলাম ভদ্রলোকটি আমাদের বিষয়ে অনেক কিছুই খোঁজ রাখে। এমন সময় চাকর লুফু গরম কফি আর বিস্কিট ট্রেতে সাজিয়ে নিয়ে এলো। চিত্রা গরম কফি মাগটা হাতে তুলে নিয়ে প্রথম প্রশ্ন করল, ক্রুসিভিলা যে হন্টেড, এটা আপনি কবে জানতে পারলেন? বাইরে তখন প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে। মেঘের গর্জনের সাথে মিস্টার জ্যারিস বলতে শুরু করলেন, বিয়ের পর ক্রুসিভিলা আমি আমার ওয়াইফ ব্যারির জন্য বানিয়েছিলাম। প্রথম প্রথম সব ঠিকঠাকই চলছিল, কিন্তু বিয়ের অনেক বছর পরেও যখন আমাদের কোনো সন্তান হলো না, তখন বাধ্য হয়ে ব্যারির কথায় আমরা অ্যানি নামে 5 বছরের একটা বাচ্চা মেয়েকে দত্তক নিলাম। ব্যারি বাচ্চা ভালোবাসত, তাই অ্যানিকে পেয়ে নিজের মেয়ের মতন করেই বড় করতে লাগলো। যখন অ্যানির বয়স 10 বছর হলো, তখন জানতে পারলাম অ্যানি সাধারণ মেয়ে নয়, ওর মধ্যে কোনো অলৌকিক শক্তি আছে, যার দ্বারা ও ভবিষ্যতের কি ঘটবে, আগে কি ঘটেছে, সব কিছু সে একবার দেখেই বলে দিতে পারে। আর ও যা বলতো সব কিছু অক্ষরে অক্ষরে ফলে যেত। ওর এই কার্যকলাপে আমি খুব ভয় পেতাম। দিন দিন এই ভয় আমাকে তাড়িয়ে নিয়ে বেড়াতো। যদি বড় হয়ে কারোর কোনো ক্ষতি সে করে ফেলে, তাই একদিন ঠিক করলাম ওকে তাদের কাছে ফিরিয়ে দেব যাদের কাছ থেকে একদিন ওকে পেয়েছিলাম। কিন্তু আমার এই সিদ্ধান্ত ব্যারি কিছুতেই মেনে নিতে না পেরে একদিন গভীর রাতে নিজের ঘরে বিষ খেয়ে আত্মঘাতী হয়। পরে জেনেছিলাম সেই রাতেই নাকি অ্যানিকে সাপে কাটে আর ও মারা যায়। সেই রাতের পর থেকে ক্রুসিভিলাতে আমি আর থাকতে পারিনি। প্রতি রাতে কেউ যেন সারা বাড়িতে হেঁটে বেড়ায়। দেওয়ালে কান পাতলে কেউ কাঁদছে বলে মনে হয়। ঘড়ির কাঁটা রাত 3টের ঘরে পা রাখলে স্পষ্ট শোনা যায় অ্যালি তার মা ব্যারির সাথে কথা বলছে। সেই মুহূর্তে ব্যারির ঘরের দরজা বন্ধ থাকে, হাজার চেষ্টা করে দরজা খোলা যায় না।
এর আগে অনেকজন এসেছে ইনভেস্টিগেশন করতে, কিন্তু কেউ কোনো সমাধান খুঁজে পায়নি। আমি চাই বাকি জীবনটা ওই বাড়িতেই কাটাতে। ওখানে ব্যারির অনেক স্মৃতি ছড়িয়ে আছে। মিস্টার জ্যারিস উইলিয়ামের চোখ ছলছল করছে। শুভ বলল, দেখলাম ক্রুসিভিলাতে অনেক পাথরের মূর্তি আছে, তাই জানতে ইচ্ছে করছে মূর্তির শখ কি আপনার না মিসেস ব্যারির ছিল? আমি ছোট থেকেই মূর্তি বানাতে পছন্দ করি, কিন্তু আমি যার তার মূর্তি বানাই না। তাহলে কার মূর্তি বানান? মিস্টার জ্যারিস কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, যাদের মৃত্যু অপঘাতে হয়। আমরা সবাই চমকে গেলাম। উনি চাকর লুফুকে ডেকে বললেন, লুফু, ইনারা কিছুদিন আমার এখানে অতিথি হিসাবে থাকবে, তাই আপনি সবার থাকার ঘরগুলো দেখিয়ে দিন। রূপম বলল, স্যার, আপনাদের যদি আপত্তি না থাকে তাহলে আমরা বরং ক্রিসভিলাতেই থাকতে চাই। আসলে ওখানে না থাকলে এই প্যারানর্মাল অ্যাক্টিভিটিজের উপর যে ইনভেস্টিগেশনের কাজটা শুরু করা যাবে না। বেশ, আমার কোনো আপত্তি নেই। তবে একটা কথা আপনাদের বলে দিই, দিনের আলোতে ক্রুসিভিলা যতটা ভালো, রাত নামলে ততটা খারাপ। ভুলেও যেন ব্যারির ঘরে যাবেন না, কারণ সব সময় অ্যানি ওই ঘর পাহারা দেয়। কেউ ভুল করে ওই ঘরের ভিতর ঢুকলে সে আর বেঁচে ফেরে না। চিত্রা হেসে বলল, না না, আপনি এই নিয়ে ভাববেন না। আমাদের কাছে এমন জিনিস আছে যার দ্বারা আমরা সহজেই বুঝে যাই যে আমাদের আশেপাশে কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি হচ্ছে কিনা। মিস্টার জ্যারিস আর কোনো কথা না বলে পাশের ঘরে চলে গেলেন। লুফু চিত্রা আর অঙ্কিতার লাগেজগুলো কাঁধে তুলে নিয়ে বলল, এখন বৃষ্টি কমেছে, আপনারা আমার সাথে আসুন। পাহাড়ে বৃষ্টি যখন তখন আবার আসতে পারে। ঘরের বাইরে আসতেই শুনতে পেলাম খুটখুট করে পাথর কাটার শব্দ। শুভ বলল, উনি আবার মূর্তি বানানোর কাজ শুরু করলেন। চল ভাই, আমরা এগোই। লুফুকে অনুসরণ করে আমরা আবার ক্রুসিভিলার একেবারে লোহার গেটের কাছে চলে এলাম। তালা খুলে ভিতরে যেতেই আমার বুকটা কেঁপে গেল। চারধারে বিকট দর্শী সব পাথরের মূর্তি ছড়িয়ে আছে। এই মূর্তিগুলোকে বানানো হয়েছে অপঘাতে মরার মৃতদেহকে অনুকরণ করে। ভাবতে অবাক লাগে, এই রকম রুচির শিল্পীও থাকে। পাথর ছড়ানো পথ ধরে হাঁটতে হাঁটতে হঠাৎ মনে হলো আমার পথ আটকে দাঁড়িয়েছে কেউ। সামনে চাইতে দেখলাম একটা পাথরের মূর্তি, যার মাথাটা মোচড় দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে শরীরের পিছন দিকে। তখনই শুভ বলে উঠল, আবির, ওদিকে কি করছিস? এদিকে আয়। আমি তখন বুঝলাম অন্যমনস্কভাবে হাঁটতে হাঁটতে বাড়ির পিছনের দিকটায় চলে এসেছি। তাই আবার সোজা সামনের পথ ধরে হাঁটা শুরু করলাম। আর তখনই আমার চোখ পড়ল একটা মূর্তির দিকে। অবিকল আমার ঘরে দেখা সেই মূর্তি এখন আমার কিছুটা দূরে দাঁড়িয়ে। মূর্তির চোখ আমার দিকে। আমার শিরদাঁড়া বেয়ে আবার বরফ জল নামল। আমি চারিপাশের মূর্তিগুলোর দিকে তাকালাম। প্রতিটা মূর্তির চোখ বোঝা, কিন্তু এই মূর্তির চোখ খোলা। হঠাৎ আমার মনের মধ্যে কেউ বলে উঠল, আজ রাতটা আমাদের ভালো কাটবে না। কখন যেন লুফু আমার পাশে এসে দাঁড়িয়েছে। আমি আঙুল দিয়ে মূর্তিটাকে দেখিয়ে বললাম, আচ্ছা, এই মূর্তিটার চোখ খোলা কেন?
বাকি সব মূর্তি তো চোখ বোঝা। আমার কথায় লুফু হেসে বলল, কি বলছেন আপনি? কোথায় চোখ খোলা? এখানে তো কোনো মূর্তি নেই। দুপুরে মাংস দিয়ে ভাত খাওয়া হলে লুফু বলল, বিকেল 5টার পর আমি আর এখানে থাকবো না। তার আগেই রাতের খাওয়ার ব্যবস্থা করে দেব। এই বলে লুফু চলে গেল। আমরা সবাই মিলে সারা বাড়িতে ক্যামেরা, লাইট সব কিছুর ব্যবস্থা করে ফেললাম। বিকেল 5টা বাজতেই লুফু রাতের খাবারের ব্যবস্থা করে দিয়ে বলল, রাতে আপনাদের যদি কোনো অসুবিধা হয় তাহলে স্যারের গাড়ি আছে, ওতে চেপে সোজা ওই বাড়িতে চলে আসবেন। তবে ভুলেও যেন দুটো জিনিস করবেন না। এক, ব্যারি ম্যামের ঘরে যাবেন না, আর রাতে বাড়ির বাইরে গেলে গাড়ি ছাড়া বেরোবেন না। পাশেই জঙ্গল, যখন তখন চিতাবাঘের দেখা মিলতে পারে। সন্ধে নামতেই ক্রুসিভিলার রূপ বদলাতে শুরু করলো। কোথার থেকে ঘন কুয়াশার চাদর উড়ে এসে মুড়ে নিল বাড়ির সামনে ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে থাকা পাথরের মূর্তিগুলোকে। হঠাৎ অঙ্কিতা চিৎকার করে বলে উঠল, আবিদা, শুভদা, চিত্রাদি, কে কোথায় আছো? এদিকে এসো। আমরা সবাই নিচের বড় হল ঘরটায় যেতেই অঙ্কিতা ক্যামেরা প্লে করে দিল। দেখলাম বাড়ির সামনে লোহার গেটে ঝুলে আছে সকালে দেখা সেই উল্টানো নেম প্লেট, তাতে লেখা ক্রুসিভিলা। কিছুক্ষণ পর কোথার থেকে ঘন কুয়াশা এসে মুড়ে দিল সেই লোহার গেটটাকে। যখন কুয়াশা সরে গেল তখন দেখলাম লোহার গেটে কাঠের ফলকে লেখা নেম প্লেট সোজা হয়ে ঝুলছে, আর দোতলার বারান্দা দিয়ে হেঁটে যাচ্ছে রূপম। হাতে ইএমএফ মানে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড সেন্সার। এর দ্বারাই বোঝা যায় অশরীরীর উপস্থিতি। চিত্রা বলল, রূপম তো মিসেস ব্যারির ঘরের দিকে যাচ্ছে। ওফ, ওকে আমাদের এক্ষুনি আটকানো দরকার। শুভ দৌড়লো দোতলার ঘরগুলোর দিকে। তাকে অনুসরণ করলো চিত্রা, কিন্তু অঙ্কিতা স্থির হয়ে দাঁড়িয়ে আছে ক্যামেরার সামনে। বললাম, কি রে, তুইও চল আমাদের সঙ্গে। অঙ্কিতা হাতের আঙুল তুলে নিজের মাথা কাঁধের একপাশে হেলিয়ে হল ঘরের একটা কোণের দিক নির্দেশ করল। দেখলাম হল ঘরের কোণের দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে একটা 10 বছরের মেয়ে। তার চোখ দুটো গাঢ় বাদামি, লাল টুকটুকে অধর। হঠাৎ সেই মেয়ে ভয়ার্ত স্বরে চিৎকার করে উঠল। মাথার উপর ঝুলন্ত ঝাড়লণ্ঠন দুলতে শুরু করলো। পাগলা ঝোড়ো বাতাস ছুটে এসে অঙ্কিতার সামনে স্ট্যান্ডে রাখা ক্যামেরাটাকে মেঝেতে আছড়ে ফেললো। দেখলাম অঙ্কিতা ছুটে ঘর থেকে বেরিয়ে গেল, আর সিঁড়ির বাঁকে স্ট্যান্ডের উপর রাখা একটা ফুলদানির সাথে ওর মাথাটা সজোরে বাড়ি খেল, আর সঙ্গে সঙ্গে মেঝেতে চিত হয়ে পড়ে গেল। ওদিকে দোতলার সিঁড়ি ভেঙে চিত্রা, শুভ, রূপম এসে হাজির। আমার মনে হলো কেউ যেন এতক্ষণ আমাকে সম্মোহন করে রেখেছিল। সবাই এসে পড়ায় সেই সম্মোহনী শক্তির বাঁধন আলগা হয়েছে। হলঘরে এখন সেই মেয়েটা আর নেই। অনুভব করলাম এতক্ষণ যেন আমার নিঃশ্বাস বন্ধ ছিল।
এখন ধীরে ধীরে সেটা স্বাভাবিক হচ্ছে। টেবিলের উপর থেকে জলের বোতলটা টেনে নিয়ে টলতে টলতে কোনো রকমে অঙ্কিতার সামনে পৌঁছালাম। জলের বোতল শুভর হাতে দিতেই আমার চোখ বন্ধ হয়ে গেল। যখন আমার জ্ঞান ফিরল তখন নিজেকে পেলাম চলন্ত গাড়ির পিছনের সিটে। আমার পাশের সিটে বসে রূপম ঘুমাচ্ছে, শুভ ড্রাইভ করছে, তার পাশে চিত্রা। আমি বললাম, এই আমরা কোথায় যাচ্ছি, আর অঙ্কিতা কোথায়? শুভ চুপ করে থেকে একসময় চলন্ত গাড়িটা রাস্তার অন্ধকারে এক সাইড করে দাঁড় করিয়ে দিল আর বলল, আবির, আমাদের কিন্তু এখানে আসাটা ঠিক হয়নি। চিত্রা একটা সিগারেট ধরিয়ে বলল, মিস্টার জ্যারিস উইলিয়াম একজন বদ্ধ পাগল। ওর সাথে যা হয়েছে ঠিক হয়েছে, এর জন্য আমরা দায়ী না। আমার বুকটা কেঁপে গেল কোনো অজানা আতঙ্কের আভাস পেয়ে। এরা মিস্টার জ্যারিসের সাথে কি এমন কাজ করেছে যার জন্য এই কথা বলছে? তাই বললাম, কি হয়েছে সেটা খুলে বলবে কি? আর রূপম এইভাবে ঘুমাচ্ছেই বা কেন? অঙ্কিতা কোথায়? গাড়ির হেডলাইটের আলোর একপাশে একটা বড় পাথরের উপর বসে শুভ বলতে শুরু করলো, তুই যখন জ্ঞান হারিয়ে পড়ে গেলি তার কিছুক্ষণের মধ্যে অঙ্কিতা চেতনা ফিরে পেল। আর ও যা বলল তা শুনে আমাদের মাথা ঘুরে গেল। ও বলল, শুভদা, তোমরা যখন রূপমকে খুঁজতে দোতলার দিকে গেলে তখন আমার সামনে একটা 10 বছরের মেয়ে এসে দাঁড়ায়। সে বারবার নিজের চোখে হাত রেখে বোঝাতে চায় কেউ যেন ওর চোখ দুটো খুবলে নিয়েছে, আর ও যাতে এই কথাটা কাউকে বলতে না পারে তাই তার জিভটাও কেটে নেওয়া হয়েছে। সে খুব কষ্টে আছে। আমি ভয় ভয় মেয়েটার দিকে ক্যামেরা ঘোরাই, আর তক্ষণে দেখি ক্যামেরায় যে ছবি রেকর্ড হচ্ছে সেখানে কেউ দাঁড়িয়ে নেই। আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই আর দৌড়ে পালাই বাইরে, কিন্তু হঠাৎ হোঁচট খেয়ে পড়ে যাই আর আমার মাথা ঠুকে যায় লোহার ফুলদানির সাথে। পরে অঙ্কিতার চেতনা ফিরলে ও জেদ করে সে আর ওই বাড়িতে থাকবে না। বাইরে তখন প্রবল বৃষ্টি পড়ছে। চিত্রা অনেক করে বোঝায়, আজ রাতটা যা করেই হোক আমাদের ওই বাড়িতে কাটাতেই হবে, ভোর হলেই আমরা ফিরে যাব। কিন্তু অঙ্কিতা কারোর কথা না শুনে বৃষ্টি মাথায় করে এগিয়ে যায় মিস্টার জ্যারিস উইলিয়ামের গ্যারেজের দিকে। আর অমনি কর্কর শব্দে বাজ পড়ে, আর সঙ্গে সঙ্গে শুনতে পাই অঙ্কিতার মর্মভেদী চিৎকার। আমরা দেখি অঙ্কিতার মাথার এক পাশ আগুনে পুড়ে গেছে, সে আর বেঁচে নেই। গলা দিয়ে উঠে আসা চিৎকারটাকে গিলে ফেলে বললাম, তারপর কি হলো? চিত্রা হাতের আধপোড়া সিগারেটটা ক্যারামের গুটির মতন ছুঁড়ে ফেলে দিয়ে বলল, অঙ্কিতার মৃতদেহ গাড়িতে তুলে আমরা মিস্টার জ্যারিস উইলিয়ামের কাঠের বাড়িতে গিয়ে পৌঁছালাম। আমাদের আগমনে মনে হলো মিস্টার জ্যারিস বেশ খুশি হয়েছেন। আমরা অঙ্কিতার মৃত্যুর সংবাদটা দিতেই মিস্টার জ্যারিস পাগলের মতো হেসে উঠে বললেন, আমি জানতাম অঙ্কিতার মৃত্যু অবঘাতে হবে। দেখবে আমি কি করে এসব জানতে পারি। এসো আমার সাথে। আমরা জ্যারিসের সাথে ওর কাজের ঘরে গেলাম। ঘরের মাঝখানে দেখলাম দাঁড় করানো আছে 5 ফুট লম্বা অঙ্কিতার চেহারার অনুকরণে বানানো একটা পাথরের মূর্তি। মিস্টার জ্যারিস মূর্তির কাঁধে হাত রেখে বললেন, যেদিন আপনারা এখানে এলেন সেদিন সকালে অ্যানি আমাকে বলল অঙ্কিতার কথা। তাই তো আমি ওর কথা শুনে মূর্তি বানানোর কাজে হাত দিলাম। আপনাদের তো আমি আগেই বলেছিলাম, যাদের মৃত্যু অবঘাতে হয় আমি শুধু তার মূর্তি বানাই। রূপম গর্জে উঠে বলল, এই, আপনি অ্যানির সাথে কি করেছেন বলুন? কোথায় অ্যানি?
রূপমের কথায় মিস্টার জ্যারিস দেওয়ালের গায়ে হেলান দিয়ে দাঁড় করানো একটা কফিন দেখিয়ে বলল, আস্তে, চিৎকার করবেন না, অ্যানি ঘুমাচ্ছে। রূপম সোজা এগিয়ে গিয়ে কফিনের দরজা খুলে দিল, আর অমনি একটা পচা গন্ধে ঘরের বাতাস তিক্ত হয়ে উঠল। দেখলাম কফিনের ভিতর সাদা ফ্রক পরে দাঁড়িয়ে আছে একটা 10 বছরের মেয়ে। তার দু চোখের মণি খুবলে তুলে নেওয়া হয়েছে। অন্ধকার কোটর বেয়ে গড়িয়েছে শুকনো রক্তের ধারা। সারা শরীর নীল বর্ণ ধারণ করেছে। মুখের ভিতর একটা লোহার পেরেক গোজা, যার জন্য মুখ হাঁ হয়ে আছে। কেউ কেউ জিভটা কেটে নিয়েছে। এই দেখে আমাদের সর্বাঙ্গ কেঁপে গেল। মিস্টার জ্যারিস উইলিয়াম একটা কাঁচের বয়াম হাতে তুলে নিয়ে বলল, এটা সেই চোখ যার দ্বারা অ্যানি সব কিছু বলে দিত। দেখলাম একজোড়া চোখের মণি সাদা কাঁচের বয়ামে রাখা তরলের মধ্যে ডুবে আছে। মিস্টার জ্যারিস গম্ভীর গলায় বললেন, আমি অঙ্কিতার মূর্তি তৈরি করে ফেলেছি, বাকি আছে শুধু ওর চোখের মণি দুটো জুড়তে। আমি অঙ্কিতার চোখের মণি দুটো এই মুহূর্তে জুড়ে দিলেই অঙ্কিতা জীবন্ত হয়ে উঠবে এই মূর্তিতে। কথা শেষ হলো না। একটা বিকট চিৎকারে নিজের মাথায় হাত দিয়ে মিস্টার জ্যারিস মেঝেতে লুটিয়ে পড়ল। দেখলাম রূপমের হাতে একটা লোহার হাতুড়ি, আর হাতুড়ির গা বেয়ে তাজা রক্তের ধারা গড়িয়ে পড়েছে ফোঁটা ফোঁটা করে ঘরের মেঝেতে। তারপর থেকে রূপম আমাদের সঙ্গে কেমন যেন পাগলের মতো ব্যবহার করতে শুরু করলো। তাই ওকে বাধ্য হয়ে ঘুমের ওষুধ খাইয়ে শুয়ে রাখা হয়েছে। আমি বললাম, অঙ্কিতার মৃতদেহ কোথায়? মিস্টার জ্যারিসের কাঠের বাড়ির পিছনে অঙ্কিতা ও জ্যারিসের মৃতদেহ মাটিতে পুঁতে দিয়ে এসেছি। আমাদের হাতে সময় কম, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ক্রুসিভিলা থেকে অনেক দূরে চলে যেতে হবে। শুভ, কখন থেকে তুই ড্রাইভ করছিস, কিন্তু আমরা এখনও সেই পথ খুঁজে পাইনি যে পথ নিউ জলপাইগুড়ির দিকে পৌঁছায়। তক্ষুনি শোনা গেল পাশের জঙ্গলে চিতাবাঘের গর্জন। গাড়ি যত সামনের দিকে এগোয় পথের বিস্তার যেন ততই জট পাকাতে থাকে। একসময় আমাদের গাড়ি ঘুরে ফিরে ক্রুসিভিলার সামনে এসে পড়ল। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের গাড়ি ঘন কুয়াশায় হারিয়ে গেল। ঘুম ভাঙল ঠুকঠুক শব্দে। ঘড়িতে সকাল 9টা বাজছে। একটা কাক গাড়ির সামনে কাঁচে নিজের কালো ঠোঁট দিয়ে বারবার ঠোকরাচ্ছে। শুভ, চিত্রা তখনও গাড়ির সিটে মাথা রেখে ঘুমোচ্ছে, কিন্তু রূপম গাড়িতে নেই। ছেলেটা কোথায় গেল দেখবার জন্য যেই গাড়ি থেকে নেমেছি, আমার চোখ চলে গেল ক্রুসিভিলার ভিতরে সাজানো পাথরের মূর্তিগুলোর দিকে। কেউ একজন হেঁটে হেঁটে ঘুরে দেখছে মূর্তিগুলো, সতর্কতার সঙ্গে পরীক্ষা করছে প্রতিটা মূর্তি, বারবার উঁকি দিয়ে কিছু একটা খুঁজছে। একসময় আগন্তুক সরাসরি আমার দিকে ঘুরে তাকালো। আমার শরীরে বিদ্যুৎ খেলে গেল। আমার সামনে যে দাঁড়িয়ে আছে সে আর কেউ না, মিস্টার জ্যারিস উইলিয়াম। আমি পায়ে পায়ে এগোতে যাব, তক্ষুনি শুভ পিছন থেকে বলল, আবির, ওদিকে কোথায় যাচ্ছিস? সামনে তো খাদ। আমার পা মাটি খামচে ধরল। নিচের দিকে তাকাতেই দেখলাম আর এক পা এগোলে আমার শরীরটা গভীর খাদে পড়ে হারিয়ে যেত অন্ধকার জগতে। সারাটা দিন আমরা রূপমকে খুঁজলাম, কিন্তু কোথাও ওকে খুঁজে পাওয়া গেল না। যখন বেলা গড়িয়ে দুপুর হলো, তখন লুফু আমাদের খাবার দিয়ে গেল। শুভ লুফুকে বলল, আপনি গতকাল রাতে কোথায় ছিলেন?
আমি রাতের কাজ সেরে সন্ধে 7টার মধ্যেই বাড়ি ফিরে যাই। কেন বলুন তো? আমি বললাম, গতকাল রাতে বাজ পড়ে আমাদের সঙ্গী অঙ্কিতা মারা গেছে। লুফু চিত্রার দিকে একবার তাকিয়ে নিয়ে বলল, আজ সকালেই স্যার সে কথা আমাকে বলেছে। আমরা চমকে গেলাম। স্যার মানে মিস্টার জ্যারিস উইলিয়াম? কি যাতা বলছেন? উনি নিজে আপনাকে এ কথা বলেছে? হ্যাঁ, বলেছে। আর এটাও বলেছে রূপম আর কোনো দিনই ফিরবে না। এই বলে লুফু চলে গেল। লুফু চলে যেতেই শুভ কাঁপা কাঁপা গলায় বলল, আবির, আমরা এমন এক জালে ফেঁসেছি, এই জাল ছিঁড়ে মনে হয় না বেরোতে পারবো। শুভ, তুই কি পাগল হয়ে গেলি? লুফুর কথা তুই বিশ্বাস করে ফেললি? লোকটা তো আমাদের ভয় দেখানোর জন্য বলে থাকতে পারে। তাহলে ওটা কি? কথাটা শুনে আমি চমকে গেলাম। কি জানি আবার কি দেখব। আমি আর চিত্রা একসাথে পাশাপাশি দাঁড়িয়ে জানালার কাঁচ সরিয়ে দেখলাম, সবুজ ঘাসের উপর ছড়িয়ে ছিটিয়ে থাকা উঁচু উঁচু পাথরের মূর্তিগুলোর ভিড়ে মিশে দাঁড়িয়ে আছে অঙ্কিতা ও রূপমের অনুকরণে বানানো পাথরের মূর্তি দুটো। চিত্রা বলল, গতকাল রাতে রূপম নিজে হাতে মিস্টার জ্যারিস উইলিয়ামকে মাথার পিছনে সজোরে লোহার হাতুড়ি দিয়ে আঘাত করে। মানুষটা সঙ্গে সঙ্গে মারা যায়। আর আমরা তো ওনার মৃতদেহটা ওখানেই পুঁতে আসি। তাহলে লুফু এত জোর দিয়ে কি করে বলছে রূপম আর কোনোদিনই ফিরবে না? আমরা যখন মিস্টার জ্যারিসের কাঠের বাড়ির সামনে এসে পৌঁছালাম তখন বিকেল হয়ে গেছে। আজ যেন বেশি ঠান্ডা লাগছে। শুভর ইশারা পেতেই আমি হেঁকে বললাম, মিস্টার জ্যারিস, আপনি আছেন? আমার কথা প্রতিধ্বনিত হয়ে আমার কাছেই আবার ফিরে এলো। কারোর কোনো উত্তর নেই, আছে শুধু খালি বাড়ির গভীর নীরবতা। ভয়ের আর একটা ধাক্কা আমাদের সর্বাঙ্গকে কাঁপিয়ে দিল। আমি ধীরে ধীরে বাড়ির ভিতর গিয়ে পুরোটা খুঁজে দেখলাম, কোথাও কেউ নেই। চিত্রা বলল, আমি বলেছিলাম না মিস্টার জ্যারিস মারা গেছে। বেশ, তোর কথা বিশ্বাস করব তখন যখন ওর লাশটা আমি দিনের আলোয় একবার দেখে নেব। গতকাল রাতে যেখানে অঙ্কিতা আর জ্যারিসের মৃতদেহটা মাটি চাপা দেওয়া হয়েছিল সেখানে মাটি আবার খোঁড়া শুরু হলো। যখন মাটি খোঁড়া শেষ হলো তখন চারিধারে সন্ধে নামছে। গর্তের ভিতরটা বেজায় অন্ধকার। শুভ হেঁকে বলল, আবির, মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বেলে দে। লাইট জ্বালতেই আমরা চমকে উঠলাম। পাশাপাশি শোয়ানো আছে অঙ্কিতা আর রূপমের মৃতদেহ। কেউ যেন ওদের চোখ দুটো খুবলে তুলে নিয়েছে। আমরা আর এক মুহূর্ত দেরি না করে মৃতদেহে মাটি চাপা দিয়ে ছুটতে লাগলাম ক্রুসিভিলার দিকে। বাড়ির সামনের মূর্তিগুলোর দিক থেকে চোখ সরিয়ে সোজা হল ঘরে ঢুকে ভিতর থেকে দরজা বন্ধ করে দিলাম। আমাদের হৃৎপিণ্ডের গতি বেড়ে গেছে অনেক গুণ। চিত্রা দোতলা সিঁড়ির দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে নিজের মনে বলল, মিস্টার জ্যারিস উইলিয়াম কি করে বেঁচে উঠল? অঙ্কিতা আর রূপম দুজনেই আমাদের ছেড়ে চলে গেল। আমাদেরকে ওরা ছাড়বে না। সবাইকে মরতে হবে, সবাইকে। দেখলাম চিত্রার ঠোঁট কাঁপছে, দুই চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। শুভ আমার ও চিত্রার হাতটা নিজের হাতে টেনে নিয়ে
শক্ত করে ধরে রেখে বলল, আবির আমাদের এখানে আসতে বারণ করেছিল। আমি সবাইকে এখানে আসতে বাধ্য করি। আমার জন্যই আজ অঙ্কিতা ও রূপমকে মরতে হলো। আর নয়, আমি তোদেরকে বাঁচাবই, আমি তোদেরকে বাঁচাবই। ওর গলা থেকে বেরিয়ে আসা আর্তনাদ বিশাল শূন্য ঘরে প্রতিধ্বনি তুলল। আর তখনই বাড়ির সমস্ত লাইট নিভে গেল, আর শোনা গেল একটা চাপা হাসির শব্দ। কোনো অজানা আতঙ্কের স্রোত বয়ে গেল আমার শরীরে। চিত্রা মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বেলে দিতেই দেখলাম সিঁড়ির বাঁকে কেউ উপুর হয়ে পড়ে আছে। এক মুহূর্তের জন্য আমার দম বন্ধ হয়ে গেল। শুভ সিঁড়ির দিকে পা বাড়ালো। ঘরের চারধার এখন অন্ধকার ও কবরের মতো নিস্তব্ধ। সিঁড়িতে পা রাখতেই মনে হলো উপুর হয়ে পড়ে থাকা ব্যক্তি হাসতে শুরু করেছে। চিত্রা চিৎকার করে বলল, কে কে ওখানে শুয়ে? হঠাৎ সরসর শব্দ করে কি যেন একটা সরে যাচ্ছে ঘরের দেওয়ালের দিকে। চিত্রা এক মুহূর্ত দেরি না করে মোবাইলের ফ্ল্যাশ লাইটের আলো ঘরের দেওয়ালের উপর ফেলল। আর সেই আলোয় দৃশ্যমান হলো কেউ একজন মেঝেতে বসে কিছু ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আমি চিত্রার হাত থেকে মোবাইলটা নিয়ে সতর্কতার সাথে যেমনি সামনে এগিয়েছি, দেখি মেঝেতে বসে লুফু, তার সামনে পড়ে আছে রূপমের খুবলে খাওয়া দেহ। আমরা সিঁড়ি বেয়ে ছুটতে লাগলাম দোতলার দিকে। সিঁড়িতে পড়ে থাকা ব্যক্তি অন্ধকারে মিশে গেছে। কোনো রকমে দোতলার একটা ঘরের দরজায় ধাক্কা দিতেই দরজাটা খুলে গেল। আমরা তিনজনে সেই ঘরে ঢুকে ভিতর থেকে দরজা বন্ধ করে দিলাম। অন্ধকার ঘরে আমরা দেওয়ালে হেলান দিয়ে হাঁপাতে লাগলাম। তখনই আবার বাইরে শোনা গেল, মনে হলো সেই হাসির শব্দ ক্রমেই দোতলার এই ঘরের দিকে আসছে। একসময় দরজার ঠিক বাইরে এসে হাসিটা থেমে গেল। কিছুক্ষণ চারিধার চুপচাপ। তারপর মিস্টার জ্যারিস উইলিয়ামের গলা শুনতে পেলাম, আপনারা বেরিয়ে আসুন, দেখুন চিত্রার মূর্তিটা কেমন হয়েছে। বলেছিলাম না এই ঘরে আসবেন না, এটা ব্যারির ঘর। লুফু রান্না করা মৃতের মাংস খাবেন না? হ্যাঁ, কি হলো? বেরিয়ে আসুন, বেরিয়ে আসুন। দরজায় বারবার করাঘাত। আমি মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জেলে ঘরের কোণে ফেলতেই চোখে পড়ল ঘরের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে একটা মূর্তি। লম্বা সাদা গ্রাউন, গলায় যিশুর লকেট ঝুলছে, ডান হাতে একটা বই, আর বাম হাত দিয়ে ধরে আছে একটা 10 বছরের বাচ্চার হাত। শুভ মূর্তির সামনে এগিয়ে গিয়ে একটু ঝুঁকে কি যেন একটা জিনিস মন দিয়ে পড়ে নিয়ে বলল, ইনি হচ্ছেন মিসেস ব্যারি, যার হাত ধরে আছে সে হলো অ্যানি। আমি মূর্তির হাতের বইটা নামিয়ে নিয়ে সেটা চোখের সামনে মেলে ধরলাম। দেখলাম বইয়ের পাতায় কিচ্ছু লেখা নেই, জায়গায় জায়গায় ছুঁচের মতন ছোট ছোট ছিদ্র। চিত্রা আমার হাত থেকে বইটা নিয়ে চোখ বন্ধ করে বইয়ের পাতাগুলো ছুঁয়ে ছুঁয়ে কি যেন একটা অনুভব করতে লাগলো। কখনো রাগে ও শরীরের শিরা ফুলে উঠল, কখনো আবার দুই চোখ বেয়ে জলের ধারা গড়িয়ে পড়ল।
এইভাবে অনেকক্ষণ পর চিত্রা চোখ খুলে বলল, মিস্টার জ্যারিস আমাদের মিথ্যে কথা বলেছে। মিসেস ব্যারি বিষ খেয়ে আত্মঘাতী হননি। তাহলে ঘটনা শুরু থেকেই বলি। মিস্টার জ্যারিস ছোট থেকেই পাথরের মূর্তি বানাতে ভালোবাসত, কিন্তু তার মূর্তি দেখে লোকে হাসাহাসি করত, বাচ্চারাও ভয় পেত। একদিন মিস্টার জ্যারিসের এক অন্তরঙ্গ বন্ধু বড় একটা অনুষ্ঠানে তাকে নিমন্ত্রণ করে ডেকে তারই বানানো মূর্তি নিয়ে নানান সমালোচনা করে বলল জ্যারিস মূর্তি বানাতে পারে না, তার এই কাজ অবিলম্বে ছেড়ে দেওয়া উচিত। বছরখানেক পর মিস্টার জ্যারিসের সাথে পরিচয় হলো এক জার্মান ব্যক্তির। তিনি কালাজাদু তন্ত্রবিদ্যায় মাহির ছিলেন। সব শুনে তিনি একটা মন্ত্র দিলেন আর বললেন, অপঘাতে মরা কোনো ব্যক্তির মূর্তি বানিয়ে যদি সেই মৃত ব্যক্তির চোখ তুলে নিয়ে মন্ত্র পড়ে ওই পাথরের মূর্তির চোখে স্থাপন করা হয়, তাহলে সেই মূর্তি দেখলে লোকে প্রশংসা না করে আর থাকতে পারবে না। আর দিনের আলো পৃথিবীর বুক থেকে সরে গেলেই ওই পাথরের মূর্তি জীবিত হয়ে যাবে। তখন তাকে দিয়ে ইচ্ছে মতো যে কোনো কাজ করিয়ে নেওয়া যাবে। এইভাবে যত মূর্তি বাড়বে, মিস্টার জ্যারিসের আয়ু তত বেড়ে যাবে। সেই জার্মান ব্যক্তির কথা মতো দিনের পর দিন নিয়ম মেনে মূর্তি বানিয়ে সারা জগতে নিজের নাম শীর্ষে তুলে নেন। যারা একদিন তার মূর্তিকে দেখে বিদ্রূপ করেছিল, তাদেরই মূর্তি বানিয়ে নিজের গোলাম করে নিয়েছিল। একদিন জ্যারিসের বিয়ে হলো ব্যারির সাথে। ব্যারি দেখতে সুন্দরী হলেও অন্ধ ছিলেন। এরই মধ্যে ব্যারি জ্যারিসকে আবদার করে বলল, তুমি এত বড় শিল্পী, এত তোমার নাম ডাক, তুমি আমার একটা মূর্তি বানাও। আমি নিজে হাতে সেই মূর্তিকে স্পর্শ করে দেখতে চাই আমি কত সুন্দরী। আমি অন্ধ বলে নিজের রূপ কখনো আয়নায় দেখতে পাই না, কিন্তু তোমার বানানো মূর্তি ছুঁয়ে সেই স্বাদ পূর্ণ করতে চাই। জ্যারিস ব্যারিকে খুশি করতে মূর্তি বানানোর কাজ শুরু করলো, কিন্তু কিছুতেই ব্যারির মূর্তি সে বানিয়ে উঠতে পারল না। যতবার সে মূর্তি বানায় ততবার মূর্তি অন্য কোনো আকার নেয়। ওদিকে বিয়ের অনেক বছর কাটলেও যখন ব্যারি মা হতে পারে না, তখন জ্যারিস ভাবে মূর্তি বানাতে সে অক্ষম হলেও একটা বাচ্চাকে সে দত্তক নিয়ে ব্যারিকে কিছুটা খুশি করতে পারবে। তাই একদিন জ্যারিস অ্যানি নামে 5 বছরের একটা মেয়েকে দত্তক নেয়। অ্যানিকে পেয়ে ব্যারি নিজের মূর্তি বানানোর কথাটা একেবারে ভুলে যায়। যখন অ্যানির বয়স 10, তখন জ্যারিস জানতে পারে অ্যানি আর 5টা মেয়ের মতো নয়, তার চোখ দুটো অলৌকিক শক্তির অধিকারী। এই চোখ দিয়ে সে ভূত ভবিষ্যৎ সব কিছু দেখতে পায়। জ্যারিস ঠিক করে নেয় অ্যানির সেই চোখ দুটো তার দরকার। তাই একদিন অ্যানিকে হত্যা করে তার আবহ মূর্তি বানিয়ে সেই অলৌকিক চোখ দুটো মূর্তির 2 চোখে স্থাপন করে নিজের হাতের পুতুল করে নেয়। এদিকে ব্যারির জীবন থেকে হঠাৎ করে অ্যানির চলে যাওয়াটা সে কিছুতেই মেনে নিতে পারে না। অ্যানির চলে যাওয়ার কারণ খুঁজতে সে দিন দিন পাগলের মতো হয়ে যায়। বারবার বলতে থাকে, আমার মূর্তি বানাও, আর না হলে অ্যানিকে আমার কাছে এনে দাও। ওদিকে জ্যারিস বারবার ব্যারির মূর্তি বানাতে যখন অক্ষম হয়, তখন একদিন রাগের বশবর্তী হয়ে ব্যারির খাবারে বিষ দিয়ে ব্যারিকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। ব্যারির মৃত্যু হলে মিস্টার জ্যারিস তার আবহ মূর্তি বানাতে সফল হয়। আজও জ্যারিস নিজেকে বাঁচিয়ে রাখতে মূর্তি বানিয়ে চলেছে। কেউ যদি ভুল করে একবার ওই ক্রুসিভিলায় এসে যায়, তাহলে সে আর ফেরে না, কারণ মিস্টার জ্যারিস উইলিয়াম তাকে ফিরতে দেন না। ব্যারি
মৃত্যুর আগে জানতে পেরেছিল চ্যারিসের সমস্ত কুকীর্তির কথা, তাই এই বইয়ে সব কিছু লিখে গেছে। শুভ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, তাহলে আমাদের বাঁচার আর কোনো পথ নেই। তখনই শোনা গেল বাইরে আবার দরজা ধাক্কাবার শব্দ। মনে হলো দরজার ওপারে যে এসেছে সে আমাদের একে একে ধরে নিয়ে যেতে চায় অন্ধকার জগতে। আমি যখন এইসব ভাবছি তখন দেখলাম চিত্রা আমার আর শুভর হাত ধরে মনে মনে কি যেন একটা পড়তে লাগলো। ঘরের মাঝে দাঁড়িয়ে থাকা ব্যারি আর অ্যানির মূর্তির চারিপাশ আলোকিত হয়ে ঘরটা কুয়াশায় ভরে গেল। আমরা আর কিচ্ছু দেখতে পেলাম না। এখন সকাল 10টা। আমরা 3 জন পড়ে আছি একটা কবরস্থানের লোহার গেটের পাশে। সামনে রাস্তায় একটা গাড়ি দাঁড়িয়ে। শুনলাম ড্রাইভার বলছে, সাবজি, আপনারা আমাকে মিশা কথা বলছেন, তাই গাড়ি থেমে গেছে। পাহাড়ের গায়ে ঝুলে থাকা ক্রুসিফিলার মূর্তি আজও প্রতীকের মন টানে। যদি কারোর ভাগ্য ভালো থাকে আর সে যদি ব্যারির ঘরে যেতে পারে তাহলেই সে মৃতের জগৎ থেকে ফিরতে পারবে। কারণ ব্যারির লেখা বইয়ে শুধু উল্লেখ আছে সেই মন্ত্র যা পড়লে মৃতের জগৎ থেকে ফিরে আসা যায়। শুনছিলেন অঙ্কুশ মৈত্রের লেখা গল্প মৃতের চোখ। গল্প পাঠ ও অন্যান্য চরিত্রে অঙ্কুশ, চিত্রা চরিত্রে সঞ্চিতা মেঘদার, রূপম, লুফু ও ড্রাইভারের চরিত্রে সার্থক সরকার, অঙ্কিতার চরিত্রে শুভশ্রী ঘোষ, শুভর চরিত্রে অরুণব পাল। কভার ডিজাইন, শব্দগ্রহণ, আবহ সঙ্গীত ও নির্দেশনায় অঙ্কুশ মৈত্র। শেষ হলো আজকের গল্প মৃতের চোখ। আবার একটা নতুন গল্প নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরব। তাহলে এবার তোমরা চটপট কমেন্ট করে আমাকে জানাও আজকের গল্পটা শুনে তোমরা কতটা ভয় পেলে। যদি আমার লেখা এই গল্পটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর রূপকথার সমস্ত নতুন নতুন গল্প কবিতা শুনতে সাবস্ক্রাইব করে রাখো এই ইউটিউব চ্যানেলকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর অবশ্যই রূপকথার সঙ্গে থাকো। শুভরাত্রি।